নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। পর্ব সংখ্যা 22। ঘণ্টাময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো তার সংগ্রামী জীবনের কণ্টকাকীর্ণ পথটার কথা। এই নীরা হয়ে ওঠার গল্প কি আদৌ খুব সহজ ছিল? এইচএসসি পরীক্ষার পর বাবা যখন হুট করেই মারা গেলেন, নীরা তখন বুঝে গিয়েছিল জীবনের সংগ্রামময় অধ্যায়ের কথা, টিকে থাকার লড়াইয়ের কথা। সরকারি অফিসের খুব সাধারণ একজন কর্মচারী ছিলেন বাবা। মাসিক বেতন কতই বা হতো তার, তবুও নীরা জানতো তার বাবা আছেন। বাবার দীর্ঘ পরিশ্রমের গল্প জানে না নীরা, শুধু জানে বাবা তাদের ইচ্ছেগুলো নরম পদ্মের মতো আগলে রাখতেন, পূরণ করতেন। চারপাশের জীবনটাকে রূপকথার মতোই সাজিয়ে তুলেছিলেন বাবা। রূপকথার সেই দেওয়ালে সত্যিকারের দুঃখগুলো, সংগ্রামগুলো চোখ মেলে দেখার সুযোগ হয়নি নীরার। নতুন উড়তে শেখা পাখির মতো ডানা মেলে উড়ে বেরিয়েছিল রঙিন দুনিয়ায়। বাবার মৃত্যুতে হঠাৎই খসে পড়ল সেই দেওয়াল। 3 সন্তান নিয়ে স্বামী সম্বলহীন মা পড়লেন অথৈ জলে। নীরার ভাই তখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, ছোট বোনটা এসএসসি পরীক্ষার্থী। সংসারের টাকা রোজগার করার মতো মানুষ তখন এক ভাইই ছিল। সেই ভাইও কাজকর্মহীন, বেকার, পড়াশোনা শেষ হয়নি, অনার্সের সার্টিফিকেট পর্যন্ত হাতে জোটেনি। এই কঠিন দুনিয়ায় ডিগ্রিবিহীন ছেলের চাকরি পাওয়াটা কি খুবই সহজ? নীরা বুঝেছিল সহজ নয়। এই অন্ধকার দুনিয়ায় ফ্রিতে 1 গ্লাস পানি পেয়ে যাওয়াটাও সহজ ব্যাপার নয়। প্রথম খুব একটা সমস্যা না হলেও মাস দুয়েকের মাঝেই পৃথিবীর উৎকট রঙহীন জীবনটা কড়া নাড়ল দরজায়। বাবার পেনশনের টাকা ছিল মাসিক মাত্র 8,000 টাকা। কাগজপত্রের কিছু ঝামেলায় সেই টাকা হাতে পেতেও আরও 7-8 মাসের ব্যাপার। বাবার রেখে যাওয়া কিছু ঋণ, অফিসের পেনশনের জন্য দৌড়াদৌড়িতে হাতে থাকা জমানো টাকাগুলোও চোখের পলকে বেরিয়ে গেল। ভাড়া বাসায় বাড়ি ভাড়ার জন্য তাগাদা পড়তে লাগলো। সহায় সম্বলহীন মানুষের ঢাকা শহরে ভদ্র এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকাটা নিতান্তই বিলাসিতা মনে হয়েছিল তখন। চাচা মামাদের থেকে ধার নিয়ে বাসা ভাড়াটা কোনো রকম পরিশোধ করেই ঢাকার বাসাটা ছেড়ে দিলেন মা। 3 সন্তানকে নিয়ে ছুটলেন গ্রামের বাড়ি, কিন্তু সেখানেও বাঁধল ঝামেলা। মুখোশধারী সহোদররা এবার মুখোশ খুলল। বাবার অবর্তমানে ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি বিন্দুমাত্র দায়িত্ব দেখালো না তারা। উপরন্তু অধিকার হরণের চেষ্টা করে গেলেন একের পর এক। বাবা যে দুনিয়াটা দেখিয়ে গিয়েছিলেন, সেই দুনিয়ার বাইরে এসে গোটা পরিবার যেন দিশেহারা হয়ে পড়ল। কি অসহায়, কি যন্ত্রণাময় কেটেছিল সেই রাতগুলো। এমন একটা অবস্থায় এসে দাঁড়ালো যে ভাইয়ের সেমিস্টার ফি দেওয়ার সামর্থ্যটা পর্যন্ত রইল না। ছোট্ট বোনের ফর্ম ফিলআপের টাকা দিতে যেখানে নাভিশ্বাস উঠে যাওয়ার উপক্রম, সেখানে নীরার ভর্তি পরীক্ষাটা ছিল আলাদা আতঙ্ক। কোনো ভর্তির কোচিং তো দূর, একটা অ্যাডমিশন গাইড কেনার সুযোগও হলো না নীরার। শেষমেশ ভাইয়ের সেমিস্টার ফাইনাল দেওয়া হলো না। ভাইয়া এখান সেখান থেকে ধার দেনা নিয়ে ছোট্ট বোন ইরার ফর্ম ফিলআপের টাকা জোগাড় করলেও নিজের সেমিস্টার ফি জোগাড় করতে পারলেন না। গ্রামে ভিটেমাটি সহ বিঘাখানিক জমি জমা যে ছিল না তা নয়, কিন্তু অত দ্রুত দুনিয়া সম্পর্কে অপরিপক্ক পরিবারের পক্ষে জায়গা জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়াটাও হয়ে উঠেছিল না। দিন দুনিয়া সম্পর্কে অচেতন নীরা সেদিন উপলব্ধি করল তার পড়াশোনা বন্ধ হওয়ার পথে। তার হাজারো স্বপ্ন অন্ধকার পৃথিবীর নিষ্ঠুর থাবায় ক্রমেই বিলীন হওয়ার পথে। মা তখন দিক বিদিক পাত্র খুঁজে বেড়াচ্ছেন। নীরাকে বিয়ে দিলে পরিবারের একজন সদস্য তো অন্তত কমবে, একজনের খাওয়া পড়ার খরচ কমবে। নীরা এমনও দিন কাটিয়েছে যেদিন সস্তা মুদির দোকানদার থেকেও বিয়ের ঘর এসেছে গ্রামের অশিক্ষিত নেশাখোরদের থেকে প্রস্তাব। মা রাতভর জায়নামাজে বসে কেঁদেছেন। বাবার ভাইদের অশ্রাব্য গালিতে দোর বন্ধ করে বসে থাকতে হয়েছে। ভাইয়া তখন ঢাকা থেকে টিউশনি করায়, পরীক্ষা দিতে না পারায় সে নিজেই তখন ডিপ্রেশনে। নীরা তখন থেকে শক্ত হতে শুরু করে, সিদ্ধান্ত নেয় সে পড়বে, যেভাবেই হোক পড়াশোনাটা আপাতত শেষ করবে। ভাইকে ফোন করে জানায় সে ঢাকায় যেতে চায়। গ্রামে টিউশনি পাওয়া মুশকিল, শহরে থাকলে কি একটা টিউশনিও জুটবে না। কিন্তু 2 জন মানুষের ঢাকা থাকার মতো সামান্য খরচটাও তাদের ছিল না। ভাইয়া বোঝালো, গ্রামের সরকারি কলেজে ভর্তি হয়ে যা, কষ্ট হলেও টাকা জোগাড়ের চেষ্টা আমি করব। আর কিছুদিন পর তো বাবার পেনশনের টাকা পাচ্ছেই। ভার্সিটিতে ফর্ম তুলতে যে কারি টাকা লাগবে,
সেই টাকা কোথা থেকে পাবো আমরা বোন? নীরা কি ভীষণ কেঁদেছিল সেদিন। চোখের পলকে ভাগ্য পরিবর্তনের খেলা দেখে বিস্মিত হয়েছিল। ঠিক তখনই দেবদূতের মতো এলো নম্রতা। নিজের বাবাকে ম্যানেজ করে 1 মাসের জন্য নীরাকে নিয়ে গেল নিজের বাসায়। নীরা যেন এবার একটু আশা ফিরে পেল। গভীর সমুদ্রে জুটে গেল একটুখানি ঠাঁই। সেই সাথে জুটল নিজের জন্য যুদ্ধে নামার শেষ সুযোগ। সেদিন নম্রতাই ছিল তার একমাত্র সাপোর্ট। কোচিংয়ে ভর্তি হতে না পারলেও নম্রতার নোটশিট গাইড দিয়েই পড়াশোনা চালিয়ে গেল নীরা। নম্রতার পরিচিত আন্টির নার্সারি পড়ুয়া বাচ্চার টিউশনিও জুটিয়ে দেওয়া হলো তাকে। মাসিক 1000 টাকা বেতন। নীরা তাতেই ছিল মহাখুশি। অ্যাডমিশনের 1 মাস রাত দিন অন্ধকার করে পড়াশোনা করেছে নীরা, টিউশনির সময়টুকু ছাড়া। এক মুহূর্তও বই ছাড়েনি সে। কখনো কখনো সারা দিনে শুধুমাত্র একবার খাবার মুখে নিয়েছে, কখনো কখনো খায়নি। বান্ধবীর বাড়ি হলেও অন্যের দয়ায় থাকা খাওয়াটা যে কত কষ্টের, কতটা সম্মানহানির তা প্রতিটা পদক্ষেপে বুঝতে পেরেছিল নীরা। বুঝতে পেরেছে জীবন নামের সংগ্রাম। দিনের পর দিন সয়েছে, কষ্ট করেছে, কেঁদেছে, পর মুহূর্তে আবার শক্ত হয়েছে। টিউশনির ওই 1000 টাকা দিয়ে ঢাকা ভার্সিটির খ ইউনিটের একটি মাত্র ফর্ম তোলার সুযোগ পেয়েছে। নম্রতার সহযোগিতা, সাপোর্ট আর নিজের পরিশ্রমে ওই একটা সুযোগেই নিজের জীবন পাল্টেছে। রেজাল্টের দিন নম্রতাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে সেই বিভীষিকাময় সময়গুলোকে ভেবেই শিউরে উঠল নীরা। এক ছোট্ট জীবনে যতটা চড়াই উতরাই পার করেছে নীরা, সেই চড়াই উতরাই সম্পর্কে অন্তুর কি আদৌ কোনো ধারণা আছে? অন্তুর কাছে দুনিয়া রঙিন, ভালোবাসাটা অমৃত। কিন্তু নীরার কাছে দুনিয়ার রং ভিন্ন। ভালোবাসাটা অমৃত নয়, পরিস্থিতির চাপে বিষাক্ত। ভাইয়া তাদের 2 বোনের জন্য এখনও বেগার খাটছে। ভাইয়ের ঘাড়ে বসে আর কত খাবে সে? ইরার কথাটাও ভাবতে হবে। ভাইয়া, মা, ওদের কথাই বা কিভাবে ভুলবে নীরা? একটু শান্তি কি ভাইয়ারও প্রাপ্য নয়? তার কি কোনো ভালোবাসা নেই? সবারই একটা গল্প থাকে। গাধার মতো খেটে যাওয়া নীরার ভাইটার কি কোনো গল্প নেই? সুখ বা দীর্ঘশ্বাসের গল্প? নীরা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজল, মাথাটা ঝিমঝিম করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই চোখ খুলল নীরা। শক্ত হতে হবে তাকে, অনেক শক্ত। আচ্ছা, ব্যাংকারের সাথে তার বিয়েটা কত দূর এগোলো? মাকে জিজ্ঞেস করতে হবে। নীরা তাড়াহুড়ো করে গোসল শেষ করে মন প্রাণে ভুলে যেতে চাই অন্তু নামের কেউ একজন তাকে পাগলের মতো ভালোবাসে। হাসপাতালের লম্বা করিডোরে পায়চারি করছে নম্রতা। বাইরে সন্ধ্যা নেমেছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে প্রায় ঘণ্টাখানেক আগে। অ্যাম্বুলেন্সের সাইরেন্স, ডাক্তার, রোগী, আহাজারি সবকিছুই ছাপিয়ে ধূপধাপ ছুটে চলছে নম্রতার হৃদস্পন্দন। হাতে থাকা মুঠো ফোনটা বারবারই কেঁপে কেঁপে উঠছে। 2-1 বার বিরক্ত নিয়ে কেটে দিলেও এবার রিসিভ করলো নম্রতা। ফোনটা কানে নিয়ে বলল, বল। ওপাশ থেকে উদ্বেগী কণ্ঠ ভেসে এলো। বল মানে? কই তুই? সময় দেখেছিস? 7:30 বাজতে চলল। একটু পরই হলের গেট বন্ধ হয়ে যাবে, অথচ তোর খবর নেই। নম্রতা উত্তেজনা চেপে বিড়বিড় করে বলল, আমার হাত পা কাঁপছে নীরু। কখনো ভীষণ রাগ লাগছে, তো কখনো সবকিছু ছিন্নভিন্ন করে ফেলতে ইচ্ছে করছে। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি রে নীরু। নীরা আঁতকে উঠে বলল, কি বলছিস? কোথায় আছিস এখন? আমি আসবো? নীরার কথায় সম্মিত ফিরে পেল নম্রতা। ব্যস্ত হয়ে বলল, আমি ঠিক আছি, ফিরে এসে বলছি সব। তুই টেনশন নিস না, রাখছি। নীরাকে প্রতিউত্তরে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কাটল নম্রতা অস্থির ভঙ্গিতে। মুখের ঘাম মুছল। আরফানের অ্যাসিস্ট্যান্টকে 3য়বারের মতো জিজ্ঞেস করল, স্যার কেবিন থেকে বেরোবেন কখন? উনি না বেরোলে আমাকে ঢুকতে দিন, ভীষণ প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট মাত্রা অতিরিক্ত বিরক্ত হয়ে বলল, স্যার একটু আগেই চেম্বারে ঢুকেছে, এখন আর বেরোবে না। আর আপনাকে ঢুকতে দেওয়া মানা আছে। আপনি অন্য ডাক্তার দেখান ম্যাডাম। নম্রতা জোরালো শ্বাস ফেলল। এই অস্থিরতা নিয়ে টানা অপেক্ষা করার পর এমন কথায় মেজাজ চটে যাচ্ছে তার। নম্রতা তর্ক না করে পাশের চেয়ারটাতে বসল। 2 হাতে কপাল চেপে চোখ বুজল। ক্লান্তিতে শরীরটা ছেয়ে আছে তার। পেটের বাম পাশটায় মোচড় দিয়ে উঠতেই খেয়াল হলো দুপুর থেকে কিচ্ছু খাওয়া হয়নি তার। নম্রতার ভাবনার মাঝেই চেম্বারের দরজা খুলে বেরিয়ে এলো আরফান। উদ্বিগ্ন গম্ভীর চোখ জোড়ায় ঘড়ির দিকে নিবদ্ধ। কুঁচকে থাকা ভ্রু জোড়াতে রাজ্যের বিরক্তি। নম্রতা উঠে দাঁড়ালো। নীল শার্ট পরিহিতা ফর্মাল যুবকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। নতুন করে দেখছে, বোঝার চেষ্টা করছে। আরফান বিরক্ত চোখ জোড়া তুলে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালো।
গম্ভীর কণ্ঠে বলল, টেবিলের ওপর লাল রঙের একটা ফাইল আছে, আমি রাউন্ডে যাচ্ছি। মুহিব স্যার খোঁজ নিলে ফাইলটা ওনাকে দিও সাইদ। অ্যাসিস্ট্যান্ট বাধ্য ছেলের মতো মাথা দুলিয়ে বলল, জি আচ্ছা। সাইদ সেখান থেকে সরে যেতেই তীরের বেগে তার বুকের উপর এসে পড়ল কেউ। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল আরফান। টাল সামলাতে না পেরে 2 পা পিছিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। ঘটনা বুঝতে ভুরু কুঁচকে নিজের বুকের দিকে তাকালো। বুকের এত কাছে কোনো নারী দেহের উপস্থিতি টের পেয়ে দ্বিতীয়বারের মতো চমকে গেল আরফান। হঠাৎই কোনো কথা খুঁজে পেল না। বুকে লেপ্টে থাকা রমণীকে টেনে সরাতে নিতেই একা একাই সরে গেল সেই আগন্তুক। তাকে দেখে প্রথম দফায় বিস্মিত হলেও পর মুহূর্তে রাগে লাল হয়ে গেল আরফান। চোয়াল শক্ত করে বলল, এটা কোন ধরনের অভদ্রতা মিস নম্রতা? ছি, আপনার বিহেভিয়ার এমন থার্ড ক্লাস হয়ে যাচ্ছে কেন দিন দিন? নম্রতার মধ্যে কোনো ভাবাবেগ হলো না। অনুভূতি শূন্য চোখে আরফানের মুখের দিকে তাকিয়ে রইল। আরফান বিরক্ত হয়ে বলল, আপনার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? এত কিছুর পরও কেন জ্বালাচ্ছেন আমায়? এটা হসপিটাল, আমার একটা রেপুটেশন আছে। নম্রতা এবারও কিছু বলল না। মিনিট খানিক চুপচাপ দাঁড়িয়ে থেকে 2 পা এগিয়ে গেল। আরফানের খুব কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রাখল। খুব শান্ত কণ্ঠে বলল, আর জ্বালাবো না। হৃদস্পন্দনটা শোনার জন্যই এতটা কাছে গিয়েছিলাম। প্রতারকদের হৃদস্পন্দন কেমন হয় তা জানতে ইচ্ছে করছিল খুব, ব্যাস এতটুকুই। এটুকু বলে আবার কয়েক পা পিছিয়ে গেল নম্রতা। নম্রতার কথার আগাগোড়া বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে চেয়ে রইল আরফান। কপালের ভাঁজ আরও গাঢ় হলো। নম্রতা কয়েক পা পিছিয়ে গিয়ে ডান পায়ের সালোয়ারটা হালকা উঁচু করল। আরফান নম্রতার দিকে তাকিয়েছিল। নম্রতার সালোয়ারের নিচে ধবধবে সাদা পাজোড়া চোখে পড়তেই চমকে উঠল আরফান। ভয়ানক সুন্দর তিলটার সাথে চিরপরিচিত সেই পায়েল দেখে কুঞ্চিত ভ্রু সোজা হয়ে গেল আরফানের। চোখ দুটোতে ফুটে উঠল রাজ্যের বিস্ময়।